সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পডকাস্ট জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা এবং আজকের আমাদের পডকাস্টের অতিথি হিসাবে হাজির করেছি মিষ্টি জান্নাতকে, যার পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি, কিন্তু সে মিষ্টি জান্নাত নামেই পরিচিত। মিষ্টি ডাক নাম যেন কি? মিষ্টি। আর কোনো নাম নাই? বাসায় যে মা বাবা ডাকে না বাবু, সোনা, বাচ্চা? আম্মু ডাকে সোনা আর বাবা ডাকে বাবু। ও ওয়াও। আব্বু সেদিন আমাকে না ড্রাইভারকে বলছে কি এই বাবুর খাবারটা রাখা আছে টেবিলে, এটা নিয়ে যাও। তো ড্রাইভার কিছুক্ষণ কনফিউজড হয়ে বাবার দিকে তাকাচ্ছে, নতুন ড্রাইভার এটা। তো বললো যে বাবুকে, মানে ও বলতে পারছে না তো বাবাকে বাবুকে। ড্রাইভার খাবার কোথায় নিয়ে যাচ্ছে? টিফিন বক্সে মানে দিবে। আমি এসে যাব ক্লিনিকে, তো আমি এবার বাসা থেকে কিছু ফ্রুটস নিয়ে যাই যখন ক্লিনিকে যাই, অনেকক্ষণ যখন যাওয়া লাগে। তো বলছে যে বাবুর এটা নিয়ে যাও। তো ড্রাইভার কিছুক্ষণ কনফিউজ হয়ে বলছে বাবু, পরে বুয়াকে জিজ্ঞেস করছে বাবুকে। বলে আরে ছোট ম্যামকেই তো বাবু ডাকে। এটা তো বাবা মার দেওয়া আদরের নাম। হ্যাঁ একা। তুমি তো জানো, তুমিও তো একা, তুমি তো জানোই। হ্যাঁ হ্যাঁ, আমার তো আছে, আমি আমারগুলো বাদই রাখি। কিন্তু আমি জানতে চাই যে প্রতিটা প্রিয় মানুষের দেওয়া নতুন নতুন নাম থাকে না, কি কি আছে? এরকম বলো না মিষ্টি, আই নো। সোনা লেখে, বাবু লেখে, জান লেখে, দ্যাটস ইট। সোনার বাবু তো মা বাবাই ডাকে, এগুলাই শেয়ার করে একই নাম, এই কমন। আচ্ছা, সো তোমার সব গল্প, তোমার যা কিছু হয়, আমি সব ওই যে ফেসবুকে ক্লিপস পাই, ছোট্ট 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 ছোট্ট। আমিও পাই। পাও না? কি একদম ব্র্যান্ড নিউ লেটেস্ট নিউজ কি বলো, যেগুলো ক্লিপসে পাইনি? লেটেস্ট কোনো নিউজ নেই, জীবনে চলছে আর কি। দেখা যাচ্ছে যে চাচ্ছি না ভাইরাল হইতে, টপিকস চাচ্ছি না, দেখা যাচ্ছে ওইটা বেশি করে হচ্ছে। মানে যেটা চাচ্ছি না সেটাও হচ্ছে, চলছে। তো এটাই। কাপে কি? কফি। উটের দুধ দিতে পারছে? এফোর্ডেবল? এটার মধ্যে নাই। তুমি নাকি উটের দুধ ছাড়া চা কফি খাও না? আসলে আমি খাই না, আমার বাসায় এনে ফ্রোজেন করা আছে। রিয়েলি? আমাকে একটু ডিটেইল বলো তো, কিভাবে আনো, কি এবং কবে থেকে উটের দুধ খাওয়া আরম্ভ করলা? অনেক আগে থেকে, এটা তো এখন থেকে না, ইটস বিং এ লং, লাইক 5-6 বছর তো হয়ে গেছে। রিয়েলি? এটা স্টার্ট হলো কিভাবে? মানে আইভ নেভার হার্ড যে এরকম উটের দুধ দিয়ে কেউ চা খেতে পছন্দ করে। ইটস নাইস যে মানুষের শখ থাকে ডিফারেন্ট ডিফারেন্ট। তোমার এটাও বেশ ডিফারেন্ট। শুরুটা কিভাবে হলো? ওটা শুরু হচ্ছে, বাবা হচ্ছে উটের মিল্ক খেতে পছন্দ করে, উটের দুধ। তো ওখান থেকে বাসায় আনা হয়, লাইক ওটা তো আর লিকুইড থাকে, তো ওইভাবে তো আনা যায় না। সো ওটা লাগেজে করে নিয়ে আসতে হয়, অথবা ওটা যখন এয়ারপোর্ট থেকে অনেক সময় কিনতে হয়, এরকম। তো ওখান থেকেই আর কি। আর দুবাইতে যখন থাকি তখন বিভিন্ন জায়গায় মানে দেখা যেটা বিক্রি করে অনেক স্পেশাল করে, কারাকটির ভিতরে দেখা যায় উটের মিল্ক ইউজ করছে। তো ওইভাবে দেখলাম মজাই লাগে খেতে, একটু ডিফারেন্ট স্মেল। তো বাড়িতে নিয়ে এসে প্র্যাকটিস, মানে বাসায় থাকেই আসলে উটের মাংস, উটের মিল্ক। তো এটার জন্য আসলে এত কথা। এখন যেটা এটা সেম ইউজুয়ালের একটু বাইরে, আমাদের এখানে গরু ছাগল যেমন আছে, আমি কখনো কাউকে শুনলে ছাগলের দুধ দিয়ে চা খাই। সো উটের দুধ দিয়ে চা খাওয়া মাস্ট বি সামথিং ডিফারেন্ট। ইভেন আমি তো চা কফি গরুর দুধ দিয়েও খাই না। কফি মেট না, কফি মেট, হ্যাঁ আমি খাই। আমি চা কফির উপরে অনেক বেশি অ্যাডিক্টেড। লাইক যেখানেই ভালো একটু ওই যে চা কফি ভালো পাওয়া যায় সেখানে আমি যাই। পুরান ঢাকাতেও মাঝে মাঝে খেতে যাই রাতের বেলা। কোথায় যাও? নাজিরা বাজার। ওখানে কোনো স্পেশাল? ওখানে স্পেশাল মানে হচ্ছে অনেক কি বলে শর্ট দিয়ে রাখে না চা, মানে ওইটা পুরা ভরে দেয় মালাই হিসেবে, ওটা আমি খাই। ইউ আর এ টি পারসন অর কফি? কফি লাভার, বাট টিও ভালো লাগে। কোন ধরনের কফি পছন্দ করো? অবশ্যই মিল্ক কফি। না, লাইক লাতে, ক্যাপুচিনো? লাতে। নাইস নাইস নাইস। বাংলাদেশে, দেশের বাইরে কফির তোমার আই নো ইউ হ্যাভ দিস থিং, এর আগের দিনও বলছিলে ইন্টারভিউতে যে তোমার ব্র্যান্ডস পছন্দ করো, তুমি শৌখিনতা। তো কফির ক্ষেত্রে কোথায় কফি খেতে পছন্দ করো? বাংলাদেশে থাকলে কোথায়, দেশের বাইরে গেলে কোথায়? সব জায়গায়। মানে কোন ব্র্যান্ডের, লাইক বাংলাদেশে তো কিছু নাম করা কয়েকটা ক্যাফে আছে যেগুলো সবাই পরিচিত, তুমি কোনগুলাতে যাও? এখন বলো তো ক্যাফের প্রমোশন হয়েছে। দেশের বাইরে গুলো বলে দাও। দেশের বাইরে সব জায়গায়, নর্মাল জায়গাতেও খাই, ভালো। পছন্দ কোথাকার কফি?
পছন্দ ওরকম পছন্দ নেই, আমার সবচেয়ে মানে হোমমেড সবকিছুই ভালো লাগে। দুবাইতে গেলে কোথায় কোথায় খেতে যাওয়া হয় বেশি? দুবাইয়ের কোন ধরনের ফুড তোমাকে? দুবাইয়ের গল্প আমি বলি, বেশি শুনি, বাংলাদেশের গল্প অনেক হয়ে গেছে, দুবাইয়ের হচ্ছে আমি দুবাইতে যখন যাই আমি অনেক ফ্রুটস নিয়ে আসি লাগেজ করে, আমি বলেছি এর আগে, অনেক ফ্রুটস, মানে এটা আমার মানে ভালো লাগে। কারণ বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম আমি একটু কি বলে ওটাকে বিভিন্ন মেডিসিন ইউজ করে, মানে এইগুলো নিয়ে আসো। কিন্তু দুবাইতে তোমার যে লাইফস্টাইল, ওখানে খেতে কি না ওখানে পছন্দ করি এটাকে কি বলে মিল্ক শেক গুলো, যেটা মিল্ক শেক, এটাকে অ্যাভোকাডো শেক আছে একটা, অ্যাভোকাডো উইথ হানি, এটা আমার খুবই পছন্দ। আমি যে কদিন থাকি সেই কদিন 4টা-5টা করে খাই। কোথা থেকে? বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, এটা ওখানে কমন একটা ড্রিঙ্কস। অ্যাভোকাডো খাবার দোকানগুলোতে যাও কোথায়? বা ওখানে দুবাইয়ের তো কিছু স্পেশাল ফুড আছে, ট্র্যাডিশনাল মানে ফুডই খাই। লাইক 2-4টা আমাদের যদি ডিশের নাম বলতে। আমার ল্যাম্ব চপ ভালো লাগে, এটা আমি ইউকে তে গেলেও প্রচুর খাই, এখানে ফেমাস। টার্কিশ ভালো লাগে। আর দুবাইতে তো দুবাইয়ের ফুড গুলো সবই ভালো লাগে, ওদের তো কাবাব টাইপের বেশি খাবার হয়, ভালো এগুলো। ওরকম আমি এত ফুড লাভার না, স্পেসিফিক কিছু মানে ফুড আমি খাই, ড্রিঙ্কস বেশি খাই, ফ্রুটস টাইপের খাবার আমার বেশি পছন্দ। যাক। আর টিভিতে তুমি মনে হয় অ্যাঙ্কার হিসেবে ছিলে? হ্যাঁ হ্যাঁ। কি ধরনের শো করতে? আমি অনেক আগে, ইটস বিং এ লং, মানে তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, স্কুলের একটা প্রোগ্রাম হইতো মিঠু ভাইয়ের, সো ওই প্রোগ্রামটা আমি করতাম, আমার খুব ভালো লাগতো, আমার অ্যাঙ্করিং করতে খুব ভালো লাগতো। এখন করা হচ্ছে না? না, এখন তো আর অনেক দিনই করা হয় না। আমি ITV-তে করেছি, NTV-তে করেছি, GTV-তে করেছি, 21 টিভিতে করেছি, এশিয়ানে করেছি, চ্যানেল 9-এ করেছি, একসঙ্গে 7টা চ্যানেলে করতাম, গাজী টিভিতে করেছি। তোগুলো অ্যাঙ্কারিং, সিনেমা করেছো, অ্যাঙ্কারিং? না, আমি ফার্স্টে আমি হচ্ছে মডেলিং করতাম, মানে TVC আমার পছন্দ ছিল, সারিকা আপুকে খুব ভালো লাগতো ছোটবেলায়, সো ওইখান থেকে আমার মনে হতো আমি মডেল হব। তো ওইটার পরপরই মডেলিং এর সঙ্গে মনে হলো যে অ্যাঙ্করিং করা, কথা বলা ইস আর্ট। আমার নসিনাপুর অ্যাঙ্করিং খুব ভালো লাগতো তখন, আর যে ওই প্রোগ্রামগুলো আমি দেখতাম, তখন মনে হলো আমার কথা শেখা উচিত। দ্যাটস টাইম আমি অনেকগুলো স্টার্ট করেছিলাম, কারণ বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের খুলনা রিজনের আমাদের একটা সার্কেল আছে, ভাই ব্রাদার গ্রুপসের, তো ওনারা সব চ্যানেল একজন একজন করে আছে খুলনার, সো ওইভাবে আমি একটা সার্কেল পেয়ে গেলাম অ্যান্ড 7টা চ্যানেল একসঙ্গে করলাম। তারপরে 5-6 মাস করার পরে দেন নাটক করলাম, দেন নাটক এত বেশি করি নাই, 2-3-4টা হবে। আমি জানতে চাচ্ছি, তুমি মডেলিং, নাটক, সিনেমা, অ্যাঙ্কারিং এত কাজ করছো, কিন্তু সব না এখন পাস্ট হয়ে গেছে, কোনো কাজ নাই এখন। কাজের থেকে বেশি খালি ইন্টারভিউ দেখতেছি মিষ্টি, কখনো শাকিব খানের সাথে, কখনো জয় ভাইয়ের সাথে, কখনো তমা মির্জা, কখনো অর্নামেন্টস, মানে এক কথায় যেটাকে বলে মিষ্টি জান্নাত বললেই বলতে হয় ও আচ্ছা ভাইরাল মিষ্টি জান্নাত। ব্যাপারটা এরকম কেন হচ্ছে? মানে কাজের থেকে বেশি এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কথা কেন হচ্ছে? কথা হচ্ছে সবাই ডাকছে, মাঝে মাঝে ফ্রি থাকলে ইন্টারভিউ দিচ্ছে এরকম, আর বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি প্রমোশনে তখনই কিন্তু বলা হচ্ছে যে আপনি দুবাইতে কি করলেন, তারাই প্রশ্ন করছে, আমি অ্যান্সার করছি, এরকম ব্যাপারটা। আমার কথা হচ্ছে যখন প্রমোশনে যায় বা প্রমোশনে যাও, মানুষ তো কাজের বেজে মানুষ যখন চেনে তারপরে ওখান থেকে প্রমোশনে যায়, কিন্তু তুমি এত লম্বা একটা টাইম কাজ ছাড়া আছো শুধু প্রমোশনের কাজ? না, এত লম্বা টাইমে কাজ ছাড়া নেই, আমি স্টাডি নিয়ে বিজি ছিলাম, মাঝখানে সিনেমা করেছি 3টা, রিলিজ হয়েছে একটা। লাস্ট কবে সিনেমা রিলিজ ছিল? গত বছর। এই বছর একটা রিলিজ হবে। আমি আসলে সিনেমা এত করতে চাই না, ভালো সিনেমা একটাই করতে চাই। এখন হয়তো বা 4টা সিনেমা যে শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, TVC করছি একটা, নোভার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলাম, সাথে আরো কিছু লঞ্চিং এর কথা চলছে। শোতে বলা হয়েছিল USA-তে 2টো শো মিস করেছি, কানাডাতে, বিকজ কানাডার ভিসা আমার ছিল না, অলরেডি পেয়ে গেছি। আর USA-তে যেতে পারিনি কারণ এত দূর জার্নি করে আসলে 2-3 দিনের জন্য যাওয়ার কোনো মানে হয় না, দ্যাটস ওয়াই আমি যাই নাই। গেলে আসলে মিনিমাম 7 days তো থাকা উচিত, যেহেতু পছন্দ হয়নি, কম সময়ের জন্য যাওয়া হয় না এই জন্য। হ্যাঁ, কিন্তু আমার কথা সেটা না, একদম শুরুটা কিন্তু ভালো ছিল। ইনফ্যাক্ট তোমার ফার্স্ট মুভির জন্য বোধহয় নবাগত ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেটেডও ছিলে, কিন্তু তারপরে কাজের ওই জায়গাটা, ওইটা কি নিজের আগ্রহটা কমে গেছে, না ভালো কাজ পাচ্ছ না, না ব্যাটে বলে নিচ্ছে না, কাজ হচ্ছে না কেন? ফার্স্ট থেকেই আলোচনায় ছিলাম
সেকেন্ডে ছিলাম, থার্ডে, ফোর্থে। তারপরে আমি নিজেই একটু 16 থেকে আমি কোয়েট করেছিলাম, আমি একটু সিক ছিলাম, আমার একটা অটোইমিউন ডিজিজ হয়েছিল, দ্যাটস ওয়াই আমি স্টেরয়েড খেতে হয়েছিল এবং অনেক বেশি পাওয়ারের, এভরিডে 60 120। সো আমি যেরকম স্লিম থেকে অনেক মোটা হয়ে গেছিলাম। সো আমার তখন 4টা সিনেমার শুটিং তখন অনগোয়িং ছিল। তো ওই ব্যাপার, তখন তো আমি আইসিইউতে ছিলাম প্রায় 3 মাস, ফেইন্ট হয়ে গিয়েছিলাম। তো ওইখানে ওইভাবে তো তখনের ব্যাপারটা পুরো ডিফারেন্ট ছিল। তো তখন মনে হয়েছিল যে যখন একটু সুস্থ হলাম, ওইটা আমি আসলে অনেকদিন সাফার করেছিলাম, প্রায় 1 ইয়ারের কাছাকাছি। রিকভারি হওয়ার পরেও 1 ইয়ার সাফার করেছি, কোনোভাবেই ডায়েট করে আমার হচ্ছে না কোনো কিছু। তারপরে তো আসলে কিছু করার নেই, আমার শুটিং রিলিজ হওয়া প্রয়োজন, এই জন্য 2টো গানও করেছিলাম, অনেক বেশি ফ্যাটি লেগেছিল। তো এরকম অনেক কিছু থাকে মানুষের লাইফে। এখন কেমন আছো? এখন ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট মাঝখানে যখন তারপরে আমি চলে গিয়েছিলাম মুম্বাইতে, 2 বছর ছিলাম ওখানে, গ্রুমিং করেছি, অনুপম খেরের অ্যাক্টর্স পিপেরসে করেছি অ্যাক্টিংয়ের, ডান্স শিখেছি কুকির কাছে, সালমান খানের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডান্সের, সে আমার বাসায় আসতো। দেন এভাবে আর কি অ্যাক্টিং, গ্রুমিং করেছি, মেডিটেশন করতাম, চলে গেছিলাম, 2 বছর ওখানে ছিলাম। এত ব্যস্ততা ছিল, কাজের আগ্রহ আছে, তুমি নিজে একজন ডাক্তার। ওই সময় আমার আগ্রহ ছিল না, আমি আসলে মাঝখানে, আমি ওভারঅল বলছি, না আমি বলি মাঝখানে আমি চেয়েছিলাম আমি সিনেমা ছেড়ে দিব, আমার ভালো লাগে না, কারণ এখানে এত বেশি সিন্ডিকেট, এত বেশি কন্ট্রোভার্সি, এত বেশি মানে ঠেলাঠেলি, মনে হয় যে জাতীয় নির্বাচনেও মনে হয় এত বেশি প্রতিদ্বন্দ্বী থাকে না। এই সিনেমাতে দেখা যায় একটা সিনেমা সাইনিং করলাম, সাথে 10টা নায়িকা এসে মানে মনে হয় যে কি বলে ওটাকে, ওই যে হায়নার দল যেভাবে সে একটা মাংস পেলে যেরকম হয়, তো একটা সিনেমার খবর পাচ্ছে ঠিক ওভাবে 4-5টা নায়িকা এসে যেভাবে পারুক, যার বেশি কিভাবে নিচ্ছে তারাই জানে। তো এরকম অনেকভাবে হয়েছে। এটাই গল্প বলো, মানে তোমার এরকম হয়েছে যে তুমি সিনেমার জন্য সাইন করেছো, সেই সিনেমাটা আরেকজনের কাছে চলে গেছে? অনেকবারই হয়েছে, আমি রাগ করে ছেড়ে দিয়েছি। মানে আমার ওরকম হয়নি যে আমাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে, আমার হয়েছে যে আমি সিনেমা করছি, দেখা যায় কোনো নায়িকা গলায় ফাঁসি দিচ্ছে, এরকমও নিউজ হয়েছে, তখন আমি বলেছি এটা আমি করবো না। আবার এমন হয়েছে যে আমি ইন্ডিয়াতে বলেছি দেখো 2 নায়িকার ক্যারেক্টার আছে, সেখানে কিন্তু কোনো প্রমিনেন্ট নায়িকার মানে ক্যারেক্টার ছিল না, তারা আবার ক্যারেক্টার চেঞ্জ করেছিল। তখন আমি ভাবলাম আমি তো ওনার মতো অত বেশি সিনিয়র না, সো তাহলে তো আমাকে এখানে মাইনাস করে দেওয়া হবে সেকেন্ড ক্যারেক্টার, করি নাই, এরকম হয়েছে। তো কি করব, ব্যাড লাক। সাকিব ভাইয়ের সঙ্গে তো 3টা সিনেমা সাইনিং হয়েছিল, ছেড়ে দিয়েছি। শাকিব খানের কথায় পরে আসবো, ওই যে আরেকটা নায়িকার কথা বলছিলে যে সিনেমার জন্য গলায় দড়ি দিচ্ছিল, তুমি বলছিলে তুমি ফ্রাস্ট্রেটেড, মাঝখানে তোমাকে নিয়েও কিন্তু নিউজ হচ্ছিল তুমি নাকি সুসাইডের চেষ্টা করেছিলে, যে হ্যাঁ, বাট আমি সিনেমা ছেড়ে সুইসাইড করার চেষ্টা কখনোই করিনি। এটাই আমি তখন তোমাকে জানতে চাচ্ছিলাম যে তুমি একটা শিক্ষিত মেয়ে, কাজে বিজি থাকো, এতটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কি ছিল? আমি মাঝে না, এটা ছিল যখন আমি তো বেসিক্যালি ফার্স্টে ডেন্টালে ভর্তি হয়েছি, আমার ডক্টর হওয়ার ইচ্ছে ছিল, আমি ইউকে চলে যাবো, সেটেল হব, তো এখান থেকে আমার মানে এটাই ইচ্ছা ছিল। তো ওই টাইমে টিচাররা মানে আমি একটু অনেক, এখন সুন্দর নেই, ওই সময় অনেক সুন্দর ছিলাম, ফর্সা ছিলাম, মানে একেবারে ধবধবা সুন্দর, না। তো ওই টাইমে টিচাররা ভাবছিল, মানে আমাকে খুব একটু ডিস্টার্ব করতো 2-3টা টিচার, তো ওরা ইচ্ছা করে আমাকে প্র্যাকটিক্যালে ফেল করালো। আমি ওই সময় আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ইন্টারমিডিয়েটে পেয়েছি, ইন দ্যাট কেস আমি জীবনে ফার্স্ট থেকে সেকেন্ড হইনি। তো সেখানে একটা জায়গায় এসে হঠাৎ করে প্র্যাকটিক্যালে ফেল করা, ওই জিনিসটা আমি নিতে পারিনি, আমি যে কান্না করেছি। তো পরে আবার এক্সাম দিলাম, ওই টিচার আমাকে একটা ভিডিও দেখালো, এটা নিয়ে তো অলরেডি অনেক মানে কাহিনী হয়েছে, আমাকে বিএমডিসি থেকে চিঠি দিয়েছে কোন টিচার জানার জন্য, আমি রিপ্লাইও তাদেরকে মানে ওভাবে রেডি করছি, কারণ আমি তো আসলে জনসম্মুখে উইথ ডিউ রেসপেক্ট, আমার তো টিচার ছিল, আমি তো নামটা বলতে পারি না। তারা এখন ভাবছে আমি তো ফার্স্টে সাফেনাতে ছিলাম, সাফেনা ডেন্টালে, দেন তো আমি মেন্ডিতে চলে গেলাম, শিকদারের যে মেন্ডি ডেন্টাল, শিকদার মেডিকেলের। তো সবাই ভাবছে যে আমি শিকদার মেডিকেলের যে ডেন্টাল ইউনিটে, সেখানে আমি মানে ওইখানে হয়তো বা কোনো প্রবলেম ফেস করেছি, বাট অ্যাকচুয়ালি সাফেনাতে হয়েছিল। কি ভিডিও দেখানো, কি বলছিলে? একটা ভিডিও দেখিয়েছিল আমাদের একটা প্রমিনেন্ট মডেলের, তো ওখানে বলেছিলাম ওই দিন রাগের মাথায়, আসলে নাম বলতে ইচ্ছা করে না, তো ওইটা দেখানোর পরে স্যারের সঙ্গে আমি খুব এগ্রেসিভ হয়ে গেছিলাম। মানে কি বলেছিল তোমাকে? ভিডিওটা দেখে বলছে মানে কি আমি প্রতিদিন তো যেতাম, যাওয়ার পরে আমি একটু যে চুলে কালার করা ছিল, একটু মডার্ন ড্রেস আপ করে যেতাম,
অ্যাপ্রন থাকতো, বা টিচার বলতো যে তুমি এত কি মডেল হওয়ার ইচ্ছা আছে নাকি, কি পড়াশোনা করে আসো না? আমি বলছি স্যার প্রতিদিন তো কার্ড এক্সাম দিতে ভালো লাগে না, জ্বর করে আসেনি। তো বলে মডেল হওয়ার ইচ্ছা আছে নাকি, এই বলে বলে বের করে দিত, দাঁড় করিয়ে রাখতো। আচ্ছা ফাইন। তো ওইভাবে স্যারে বলে তুমি ডিপার্টমেন্টে আসো নিচে। পরে আমি গেলাম, আমি আর আমার দুটো ফ্রেন্ড। তো যাওয়ার পরে সে আমাকে ল্যাপটপে ভিডিও বের করে দেখাচ্ছে, দেখো তোমার তো মডেল হওয়ার ইচ্ছা, দেখো মডেলরা কি করে, মডেলদের কি সব বের হয়, ছি ছি ছি, এরকম তোমারও। কোন সালের যে এক্সাক্ট ঘটনাটা ছিল? 14 আচ্ছা 14 ফার্স্টে। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি বললাম স্যার আপনি একটা টিচার হয়ে আমাকে এগুলো দেখান, এটা কি আপনার সঙ্গে যায়? টিচার বুঝলাম না ব্যাপারটা আমি। আর ওই সময় আমি আসলে তো প্রতিবাদও করতে পারতাম না, ছোট ছিলাম। এরকম অনেক কাহিনী আর কি। মানে তখন টিচার বলল তুমি এটা কাউকে কিন্তু বলো না। তো এটা কি, হ্যাঁ তখন আমার ফ্রেন্ডরা বললো যে কেন বলবি না, এটা এখনই প্রিন্সিপালকে বলা উচিত, অথরিটিকে বলো, বলে এটার একটা ডিসিশন নাও, চলো। পরে বললাম, পরে ঠিকই টিচারকে মানে 6 মাসের মধ্যে দিয়ে বের করে দিল। কিন্তু ওই টিচার যাওয়ার আগে আমাকে যে ফেল করিয়ে গেল, ওই ফেলটা আমি কোনোভাবেই, মানে তাও প্র্যাকটিক্যাল, আমাদের তো মেডিকেলে বিভিন্ন ভাবে পাস করতে হয়, মানে এক একটা স্টেপে স্টেপ পাস করতে হয়, প্র্যাকটিক্যালে ফেল করে দিয়ে গেল। এই যে ফেল হলো, টিচারকে আবার বলে গেল মেয়েটা বেয়াদব। আমি তো বেয়াদবির কিছু করিনি, মানে লাইক দিস। এভাবে একটা টিচার ছেলে তো আসলে আমাদের মেডিকেলে কি হয়, সিন্ডিকেট করে এক্সাম হয়, লাইক পাস করতে হয় বিভিন্ন ওয়েতে, ভাই পাস করতে হয়, ক্লাসে এক্সামে পাস করতে হয়, কার্ডে পাস করতে হয়, অ্যাটেন্ডেন্টে পাস করতে হয়, প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পাস করতে হয়। আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে হলো, তুমি বলছিলে তুমি ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছিলে, রেজাল্ট ভালো ছিল, কখনো সেকেন্ড হওনি, গোল্ডেন পেয়েছো, কিন্তু অলওয়েজই ডেন্টিস্ট হতে চাচ্ছিলে নাকি? আমি ডেন্টিস্ট হতে চেয়েছি, কারণ আমার ওএমএস নিয়ে পড়ার ইচ্ছে ছিল, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যেটা একমাত্র আমাদের বিডিএস থেকেই যাওয়া যায়। কারণ আমার কসমেটিক্স সার্জারি উপর আমার খুব ইচ্ছা, মানুষের ম্যান্ডিবল ঠিক করা, মানুষের চেহারার স্ট্রাকচার ঠিক করে দেওয়া হবি ছিল ছোটবেলা থেকে। এই জন্যই এটা আমি পছন্দ করেছিলাম। মানে অনেকেই প্রশ্ন করে, বাট আমার এটাই পছন্দের ছিল। হ্যাঁ অফকোর্স, মানে থাকতেই পারে, হ্যাঁ একদম যার যার তার পছন্দ। ফেস ঠিক করা থেকে মাথায় আসলে এখন তো এই অ্যাস্থেটিক বিউটির যুগ। বাট তখন আমি ছোটবেলায় ভেবেছি যে এটা আমি চলে যাব দেশের বাইরে, প্রেস্টিজিয়াস একটা ইস্যুস হবে, এবং আমি দেশের বাইরে প্রচুর ট্রাভেল করতাম। তখন আমার কাজিনরা বলেছে তুমি ডেন্টাল নিয়েই পড়াশোনা করো, সার্জন হবা। ছোটবেলা থেকে দেশের বাইরে খুব ট্রাভেল করা হতো। হ্যাঁ, তো ফ্যামিলি আমার কাজিনরা বলেছে যে তুমি এটা নিয়ে পড়াশোনা করো, এটা খুব প্রেস্টিজিয়াস একটা সাবজেক্ট, অনেক টাকা ইনকাম করতে পারবা। নিজের ক্ষেত্রে কখনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করার ইচ্ছা হয়েছে? করব নেক্সটে, আর একটু অসুন্দর হই। কি করার ইচ্ছা? কোন তোমার ফেসে কোন জিনিসগুলো তোমার পছন্দ? আগে আমার একটু স্লিম হওয়া দরকার আরো। ওটাও কিন্তু এখন করা যায়, লেজার করা যায়, বাট আমি লেজার দিয়ে এখন করব না, ওটা যেহেতু এইজ একটু কম, আর একটু এইজ হোক তারপর। এখনই লেজার নিব না, বিকজ আমি একটু শিখছিলাম মাঝখানে, সো আমার যদি আবার একটা প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমি যেতে চাচ্ছি না। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করলে কি কারেকশন করার ইচ্ছা? কারেকশন না, আমি যেমন আছি তেমনই ভালো। একটু আগেই বললে কয়দিন পরে করার ইচ্ছা, তখন দেখবো যে একটু কোলাজেন কমে গেছে মুখের, একটু স্যাগিনেস হয়ে গেছে, তখন করবো, এখন না, তখন দেখি, লেটস সি। আচ্ছা, ছোটবেলার গল্পগুলো শুনি, তুমি বলছিলে ছোটবেলা থেকেই দেশের বাইরে যাওয়া, তো ফার্স্ট কোন কান্ট্রিতে যাওয়া হয়েছিল একদম প্রথম? ইন্ডিয়ার পরে থাইল্যান্ড। আচ্ছা, আর এখনো তো ঘোরাঘুরি করা হয়, পছন্দের ঘোরার জায়গা কোনটা? পছন্দের দুবাই। কতবার গেছো দুবাই? অনেকবার। আমি ওখানে রেসিডেন্স, আমাকে তো যেতে হয় ওখানে। এবার কোন ড্রেসের আবদার করবে? এর আগে তো দুবাই শেখের কাছ থেকে ড্রেস গিফট পেয়েছিলে, না এবার হচ্ছে আমাকে বলা হয়েছে একটা, যেহেতু ঈদে আমি যাইনি, আমাকে একটা উট গিফট করা হবে বলেছে, তো সমস্যা না, আমি ভিডিও দিব। এবার কি উট নিয়ে চলে আসবা? উটের দুধে হচ্ছে না? না, উট নিয়ে কেটে নিয়ে আসতে হবে, এটা তো আর এইভাবে আমাকে দিতে পারবে না, অত দূর থেকে তাহলে জাহাজে করে আনতে হবে, বেঁচে থাকবে কিনা বেচারা। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে শাকিব খানের প্রসঙ্গটা পরে জিজ্ঞেস করবো, বাট অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস না করলে না, তুমিও কথায় বলছিলে না। আমি ইদানিং দেখছিলাম আমাকে নিয়ে খুব নিউজ হচ্ছে, আমি দুবাইয়ের শেখদের বিয়ে করতে যাচ্ছি। রিয়েলি? আমি কিন্তু এরকম কিছুই বলিনি। কয়দিন আগে না নিউজ হলো শাকিব খানকে বিয়ে করছো, এখন আবার দেখছি শেখদের করছি। আমি বলেছিলাম যদি টাকা দেখে বিয়ে করতে হয়, সেটা শাকিব খান কেন, শেখদের বিয়ে করবো, অনেক টাকা আছে। বাট আমি কিন্তু বলিনি যে আমি শেখদেরই বিয়ে করবো, আমি সেলিব্রিটি বিয়ে করবো, আমি বলেছি। সেলিব্রিটি বিয়ে করবে? হ্যাঁ। কাকে সেটা বলা যাবে না, আমি করবো বা করেছি বা বলা যাবে না। করেছো তার মানে কি? এখন কি মানে মিষ্টি জান্নাত কি ম্যারিড না আনম্যারিড? সত্যি কথা বলো। আনম্যারিড। তুমি কিন্তু মনে মনে বিয়ে করা যায় তো না? মনে মনে বিয়ে করা যায়, ভালোবাসা থেকে মনে মনে বিয়ে করা যায় তো। সিনেমাতে তো দেখায় মনে মনে বর হয়ে গেছে, কত কিছু, ফুলে ফুলে টুকা দেয়, কত কাহিনী।
এনিওয়েজ মনে মনের বরটা ঠিক করা হয়ে গেছে তাহলে? হ্যাঁ, সেটা কে? সে বলা যাবে না। মানে মনে মনে যাকে বিয়ে করবে ভেবে রেখেছো, সেও কি মনে মনেই তোমাকে বিয়ে করতে চাচ্ছে, বা সে কি মুখে তোমাকে বলেছে? সেটা বলা যাবে না। সে কি মানে প্রেমটা কি একতরফা নাকি দুদিক থেকে চলছে? একতরফা না, প্রেম তো দুই তরফাই হয়, একতরফা না। সেলিব্রিটি মানে কিন্তু ডিরেক্টর আছে, সেলিব্রিটি মানে সিঙ্গার হতে পারে। আমি কি বলেছি? সবাই এই একদিকেই খালি সাকিবের দিকে ঢুকছে, সাকিব খান। কারণ তোমার মুখে খুব শোনা যায়, আমি এখানে আসার পর তুমি এই দিয়ে 5th টাইম নাম নিলে ওনার। ওনার নাম আমি কেন, সবাই তো নেয় না, হি ইজ দ্য মেগা স্টার। সো নতুন সিনেমাটা এনিওয়ান দেখা ক্যান হয়েছে? ইউজ। তুফান দেখা হয়েছে? নতুন সিনেমা যেটা, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ ইয়ার্স, তুমি বলেছিলে তোমার বার্থডেতে উনি কেক নিয়ে আসেন। সময় হয় নাই তুফান দেখা। আমি সব সিনেমা আমি ইনস্ট্যান্ট দেখি না, যখন একটু দেখা যায় টিকিটের অ্যাভেলেবেল হবে তখন দেখবো, এটা হচ্ছে আমি ভেবে রাখি, আর সবসময় তাই করি। কারণ একটু ফাঁকা না থাকলে দেখে মজা পাওয়া যায় না। এত যে কথা হচ্ছে সাকিব খানকে নিয়ে, তোমার তার সব সিনেমাই তো দেখেছি, প্রিয়তমা দেখেছি, তারপরে এত দেরি হচ্ছে যে সেই জন্য আমি বলছিলাম যে অ্যাজ পার ইউ সে, তুমি যেরকম বলেছো যে হি ইজ ইয়োর গুড ফ্রেন্ড অ্যান্ড তোমার বার্থডেতে কেক নিয়ে আসে, তোমার জন্য গিফটস নিয়ে আসে, কিন্তু তুমি এখনো সিনেমা দেখোনি, তুমি ওনাকে জানাওনি যে ওর সিনেমাটা দেখে কেমন লাগলো। আমার সিনেমাও কেউ দেখতে যায় তো না, সো আমি যাব। ব্যাপারটা কি এরকম যে উনি যতটুকুন করেন তুমি ততটুকুই করবে? না, ওইটা না, অ্যাকচুয়ালি আমি টাইম পাইনি। আচ্ছা, দেখার ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই, কেন না। কেমন মেকিং করেছে, কেমন অ্যাক্টিং হয়েছে, সিনিয়র আর্টিস্টটা কেমন পারফর্ম করেছে, অবশ্যই দেখা উচিত। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় অবশ্যই দেখা উচিত। ট্রেলার গানগুলো তো দেখা হয়েছে, সুন্দর হয়েছে। লুক কেমন লেগেছে? ভেরি মাচ ডিফারেন্ট, সুন্দর। ওর তো এক একটা সিনেমা এক এক রকম লুক থাকে, ভালো। ওর মানে ওনার মানে ওর বিষয়টা কিন্তু মানুষ খুব ক্লোজ না হলে বলে না, লাইক না, আমি কিন্তু ইচ্ছা করে কিছুই বলছি না, জাস্ট না, আমি ইচ্ছা অনিচ্ছাকৃত বলছি না, দ্যাট মিনস যে রিলেশনটা কি এরকম জায়গায় যে ওর হ্যাঁ ঠিক আছে ওরকমই। আর আমি তো এমনি একটু নাম ধরে সবাইকে ডাকতে পছন্দ করি, ছোটবেলা থেকে ইউজ টু। কিন্তু মানে ওই যে যেখানে বারবার বলছিলে যে তুমি কি চাইছো আবার এটা নিয়ে আবার কিছু না, বাট এটা তো হয়ে যাচ্ছে, মানে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলি এখন, যখন তুমি জানো আমার অনেক ভালো ফ্রেন্ড আছে মিডিয়াতে যাদের সাথে আমি তুই করে দোস্ত করে কথা বলি, বাট আমি যখন ইন্টারভিউ নেই ক্ষেত্র বিশেষে বা ইন্টারভিউর প্রোগ্রাম বিশেষে আমি আপনি করেও বলি, নট জাস্ট তুমি। সো যখন সোশ্যাল মিডিয়াতে তুমি বাংলাদেশের নাম্বার 1 হিরোকে ওর বলে সম্বোধন করছো, সেখানে কন্ট্রোভার্সি আসাটা স্বাভাবিক না? কন্ট্রোভার্সি দেখো আপু, এখন যেটা বলছি সেটাতেই আসছে, তা এখন আমি জানি না, আমি তো কথা বলতে হয় বলে ফেলতেছি এরকম। চিন্তা ভাবনা করে বলার চিন্তা হয় না? চিন্তা ভাবনা না, আমি চিন্তা ভাবনা করে কোনো কাজও করি না, বলিও না, এটা একটা প্রবলেম হয় না আমার। আচ্ছা, তোমার রাগের গল্প শুনবো। রাগী অনেক নাকি ঠান্ডা মাথার মানুষ? সামটাইমস রাগী। রেগে বিরক্ত করলে খুব রাগী। ওয়ার্স্ট কাজ কি করেছো? থাপ্পড়ও দিয়েছি অনেক, মোবাইলও ভেঙেছি অনেক। থাপ্পড় তো আরেকজনকে দিয়েছো, মোবাইল কি নিজেরটা ভেঙেছো না আরেকজনেরটা? নিজেরটা একবার ভেঙেছি, মানুষেরটাও ভেঙেছি। থাপ্পড় না, এখন আমি নিজেরটা কম ভাঙার চেষ্টা করি। মাঝখানেও একটা নিজেরটা শো করেছিলাম, ঝামেলা হয়েছিল পরে, মানে ডকুমেন্টসগুলো তো পরে পাওয়া যায় না, খুব একটু লাগে। না অ্যাপলে সেফ থাকলেও তাও দেখা যায় যে মানে একটু টিমাইন্ডার একটু প্রবলেম হয় আর কি। আবার বিভিন্ন ডক ফাইল থাকে, পিডিএফ ফাইল, এগুলো তো পরে আসে। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে তুমি যেহেতু বলছিলে যে তুমি সেলিব্রিটি কাউকে বিয়ে করবে, সেলিব্রিটিদের সাথেই তোমার চলাফেরাটা একটু বেশি, থাপ্পড়গুলোও কি সেলিব্রিটিরাই খেয়েছে কিছু কিছু সেলিব্রিটি? কোন সেলিব্রিটি সেটা বলা যাবে না। কোন সেক্ট? আই নো, অফ কোর্স নাম তুমি বলবে না, ওনাকে ওর না হয় বলেছো, বাট নাম তো বলবে না। ওটা আসলে রেগে কখনো দেইনি, মানে রাগ হয়েছে বাট আস্তে আস্তে। ওটা তো আসলে মানে যাদেরকে দিয়েছি ফ্রেন্ডসদের, ওটা আলাদা। মানে যেরকম থাপ্পড় দাওনি কিন্তু দিতে চেয়েছো অনেক বড় একজন সেলিব্রিটিকে। আমি তোমাকে কিন্তু বলিনি অনেক বড়, না অনেক বড় একজন সেলিব্রিটিকে তুমি থাপ্পড় দিতে চেয়েছো, জয় ভাইয়ের কথা তুমি বলেছো। না, আমি তাকে থাপ্পড় দিতে চাইনি, এটা একটা ব্যাড ড্রিমার ছিল। আমি বলেছি যে আমার একটা ফার্স্ট প্রোগ্রাম ছিল, ওইটা যখন পাবলিশড হয়েছিল আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই টাইমে আপনার মনোভাব কি ছিল।
আমি তখন বলেছিলাম ওই টাইমে যখন আমি অন ইয়ারে দেখেছিলাম তার যে কথাগুলো আমার সঙ্গে কথা হয়েছিল কেটে কেটে দেয়নি, মানে আমাকে একটু ছোট করা হয়েছিল অনেক বেশি। ওটা জয় ভাইয়া না হলে অন্য কেউ হলে আমি তাকে থাপড়াইতাম, আমি কিন্তু তার কথা কিছুই বলিনি। অন্য কেউ হলে থাপড়াতে, আর ওই সময় যদি ওনাকে তুমি পেয়ে যেতা, বিকজ প্রোগ্রামটা তো ওনার ছিল, উনিই করেছে। আমি তো থাপড়ালে ওই সময় থাপড়াতে পারতাম যখন প্রশ্নটা করেছিল। এখন সিনিয়র বলে যে তাকে কিছু বলা যাবে না এরকম না, সিনিয়র বলে যে জুনিয়রদের অলওয়েজ র্যাগ দিয়ে কথা বলবে, এটা তো আসলে হতে পারে না। এই যে তুমি বলছিলে যে তোমার হাত থেকে সিনেমা চলে যাওয়া বা সিনিয়ররা জুনিয়রদেরকে একটু র্যাগ দিয়ে কথা বলে, এই যে মিডিয়াতে থাকলে এই ধরনের জিনিসগুলো হয়। এবং না, আমাদের মিডিয়াতে আসলে একটু সিন্ডিকেট বেশি চলে। এবং আসলে আমার একটা প্রবলেম হচ্ছে কি যে দেশের বাইরে আর কোথাও না এরকম সিন্ডিকেট আছে, বাট এত বেশি জড়সড় সিন্ডিকেট আমি দেখি না। মানে আমি বম্বেতে থেকে এসেছি, আমি দেখেছি খানদের সিন্ডিকেট, ওখানকার বলিউড বাদশা বলিউড খানদের একটা সিন্ডিকেট আছে, বা ওখানকার কাপুর ফ্যামিলি সিন্ডিকেট আছে। ওইটা জানার জন্য তো বম্বেতে থাকা বা ইন্ডিয়াতে থাকতে হয় না, ওটা বাংলাদেশে বসে মিডিয়া ফলো করলেই জানা যায়। কিন্তু আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি তারা কাজ করতে পারে, বাট এখানে এত বেশি না সিন্ডিকেটের কথা না, আমি তোমাকে জানতে চাচ্ছি এখানে তো এমনও হয় যে সিনেমা বা কাজ পাওয়ার জন্যই অনেক কিছু করতে হয়। হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু আসে, বলছে অনেকেই। তোমার সাথে এরকম কখনো ফেস করতে হয়েছে যে কাজ পাওয়ার জন্য তোমার কাছে কোনো বাজে অফার এসেছে কখনো? আমি তো এই কথাটাই সেদিন বললাম, বাজে অফার কোথায় আসে না। আমি মেডিকেলে পড়েছি, সেখানেও বাজে অফার এসেছে। মেয়েদের যে কোনো জায়গায় বাজে অফার আসে, তো এটা বিষয় না। যারা বলছে সারাদিনই যে বাজে অফার আসে বাজে অফার আসে, তাহলে সবাই কি বাজে অফার একসেপ্ট করেই কাজ করে? ইজ ইট ট্রু? এটা ফালতু কথা। বাট সিন্ডিকেটের কারণেই হয়তো বা দেখা যায় যে হিরো চাচ্ছে না হিরোইন আমি হই, বা দেখা যাচ্ছে প্রডিউসার চাচ্ছে না, একটু মনোমালিন্য হয়েছে, বা একটু ফ্রেন্ডশিপ কফি খাওয়ার দাওয়াত দিল যাওয়া হলো না, বা একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল, তখন ডিরেক্টরকে বলছে চলে যাও। এটা কি শুধু কফি খাওয়াতেই সীমাবদ্ধ থাকে? একজনের সাথে বসে এক কাপ কফি খেতে তো আমি খুব একটা খারাপ কিছু দেখছি না। আমিও তো মনে করি না, কিন্তু এই কফি থেকে ভালোবাসা শুরু হয়ে যায়, তো এই ভালোবাসাটা না থাকলেই সমস্যা। কিন্তু ইট ডাজন্ট মিন যে সবাই আমাকে কফি খাওয়ার দাওয়াত দেয় বা সবাই খারাপ অফার দেয়, তাহলে তুমি এতগুলো কাজ করতে পারতাম না। কয়টা কফি খাওয়ার দাওয়াত পেয়েছো? এখনো পাই, এভরিডে। এভরিডে কফি তো খাওয়া যেতেই পারি, ওকে টাইম থাকলে। কফি তো ভালো জিনিস, গুড ফর হেলথ অ্যান্ড কি বলে। কখনো এমন হয়েছে যে কফি খেতে গেছো কিন্তু কফি খাওয়ার পরে আর বনিবনাটা হয়নি, কাজটা হয়নি? অনেকবারই হয়েছে, কারণ আমি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। হয় না, উনি যেটা চেয়েছে আমার মধ্যে কথা সেটা পাইনি, এরকম। কফি খেতে যাওয়া পর্যন্ত তাহলে যাওয়া হয়েছে? হ্যাঁ, বাট এরকম খুব বেশি হয়েছে তা না, দু একটা হয়েছে। ম্যাক্সিমাম টিভিসির ক্ষেত্রে এগুলো একটু বেশি হয় কর্পোরেট লেভেলে, বাট এর বাইরে সিনেমার ক্ষেত্রে খুব একটা ওরকম হয়নি। ফার্স্টে যা মানে দু একটা হয়েছে সেটা আসলে নায়িকাদের সিন্ডিকেটের কারণেই হয়েছে, তো ইটস ওকে, হতেই পারে, ইট কুড বি হ্যাপেন যে কোনো টাইমে। সমসাময়িক তোমার সাথে এখন যারা কাজ করছে, সিনিয়র জুনিয়র না, এখন যারা স্ক্রিনে কাজ করছে, কাদেরকে নিজের কম্পিটিশন মনে হয় মিষ্টি? আমার না কাউকে কম্পিটিটর মনে হয় না। আমি মনে করি যে এক একজন এক এক রকম সুন্দর, এক একজনের অ্যাক্টিং স্কিল এক এক রকম, টকিং স্টাইল এক এক রকম, এক একজন পার্সন এক এক রকম। সো কারোর সঙ্গে কারোর কম্পারিজম চলে না। আমি আমার মতো, সে তার মতো, নাহলে তো এত আর্টিস্ট থাকতো না। কারণ আমাকে যে সবার পছন্দ হবে এরকমও না, বা তোমাকেও যে সবার পছন্দ হবে এরকম না, তো ওটাই আমার কম্পিটিটর মনে হয় না। বাট আমি পছন্দ করি, আই এগ্রি উইথ ইউ। কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কিন্তু কিছু স্বপ্নের জায়গা থাকে। ইনফ্যাক্ট তুমি যদি বলিউডের কথাও বলো, শাহরুখ খানেরও কিন্তু ইচ্ছা ছিল যে রাজকুমারী রানীর ফিল্ম করা। তো তোমার বাংলাদেশে কার সাথে কাজ করার ইচ্ছা, কার সিনেমায় কাজ করার ইচ্ছা? না, আমি তো এখনো সাকিব ভাইয়ের সাথে কাজ করিনি। না, নায়কের কথা বলছি না, আমি নির্মাতাদের কথা বলছি। না, নির্মাতা আমি এরকম কোনো চুজ করি না এখনো। মানে বা দেখে ইচ্ছে ভালো যে আই উইশ ওর সিনেমাটা করতে পারে, যেরকম অমিতাভ রেজা চৌধুরী কিংবা এখন তো রায়হান রাফি যেটাই করছে মোটামুটি অনেক হিট হয়ে যাচ্ছে। কখনো ইচ্ছা করেনি যে ওদের সাথে যদি কাজ করতে পারতাম? ওদের আমার অমিতাভ রেজাকে খুব ভালো লাগে, ফারুকি ভাইয়ের কাজ আমার ভালো লাগে, সো দুইজন খুব ভালো। ইচ্ছা হয়নি কখনো ওনাদের সাথে কাজ করতে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা হয়েছে, কিন্তু আমি তো আসলে আগে যেটা করতাম কমার্শিয়াল বেসড একটু ডিফারেন্ট ছিল ওরকম, তো ওনারা তো একটু ডিফারেন্ট করে। ইচ্ছা হয়েছে, তখন ছোট ছিলাম, হয়তো আমার সঙ্গে ক্যারেক্টারে যায়নি, অনেকবার বসাও হয়েছিল। অবশ্যই ইচ্ছা আছে, ওনাদের ওই সিনেমাগুলো ইচ্ছা আছে করার। কোন কাজগুলো? দুজনের দুটো কাজের নাম যদি বলতো তোমার, যেগুলো ওনাদের তো সব কাজই কম বেশি ভালো প্রশংসিত হয়েছে, তোমার পছন্দের কাজগুলো যদি বলতে। অমিতাভের রিক্সা গার্লস দেখেছিলাম, আর হচ্ছে ফারুকি ভাইয়ের তো অনেক কাজই দেখেছি আসলে, সবগুলোই। তো কোনটা দেখা হয়েছে শেষ? ফারুকি ভাইয়ের তিশা আপু একটা অ্যাক্টিং করেছিল, নামটা যেন কি ছিল, আই ফরগট, ওটা আমি দেখেছি। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, রাইট।
ওটা সুন্দর ছিল, ভালো লেগেছে, মানে ওনাদের কাজটা আমার একটু ডিফারেন্ট লাগে, ভালো লাগে। আর একদম যারা মেইন স্ট্রিমে সিনেমা করে তাদের মাঝখানে কোন? তাদেরও সব কাজ ভালো লাগে। এখন ডিরেক্টর থাকে তো না, ডিরেক্টর বেস, যে প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু একটা নির্দিষ্ট ছাপ থাকে না কাজের, তো ওই জায়গা থেকে তোমাকে বলছি যে তোমার কার সাথে কাজ করতে তুমি আমি চাও, কাজ আসলে করা হয়নি? আমার মনে হয় যে আমি সবার সাথে একটা একটা কাজ করতে চাই, দুইটা না, কারণ তাহলে তো আমাকে দেখতে পারবো যে আমি কেমন করি, এটাই। আচ্ছা, বলছিলে একটু আগে যে হিরোর কথা বলছিলে, শাকিব খানের সাথে কাজ করা হয়নি রিসেন্ট। আমার কিন্তু তোমার সাথে 1 মাস আগেও কথা হচ্ছিল, তখন বলছিলে যে শাকিব খানের সাথে আবারও সিনেমা সাইন করা hয়েছে, সেটা কত দূর? আছে ভালোই দূরে। মানে ভালোই দূরে মানে কি আছে না আছে, আবারও আছে। কোনো নায়িকা নিয়ে যাচ্ছে? না না, ওটা নেওয়ার কিছু নাই, কারণ ওটা আমাদের প্রোডাকশন হাউস থেকেই করব, ফাইন্যান্সটা ডিফারেন্ট থাকবে, সো নেওয়ার অপশন নেই। কবে শুটিং শুরু হবে? এখন যদি নিয়েই যায় নিতে পারে, এখন কি করে? সে কি তোমার প্রোডাকশন হাউস থেকে শুরু করলো? না, এখন যদি করতে না দেয় কেউ তাকে, সেটা তার ব্যাপার। এরকম সম্ভাবনা আছে যে কেউ ওনাকে করতে দিবে না? সেটা আমি জানি না, তুমিই তো বললে। না, ডিপেন্ডস অন মানে ব্যাপার যে কি অবস্থা। এখন কি অবস্থা সেটা বলো। সিনেমা সাইন তো হয়েছে, শুটিং কবে থেকে শুরু করবে? আমার শুটিং শুরুতেই যে এই মাস থেকেই, এন্ড থেকে শুরু। তা এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে? হ্যাঁ, কি ধরনের বাট গল্প? মানুষ অনেক চেষ্টা করছে যেন সিনেমাটা না হয় তার সাথে, খুব দেখা যায় তাকে নিয়ে আমি যে ভালো কথাগুলো বলেছি সেটাকে আবার খারাপ ভাবে থাকে না, অনেক কথার পরিপ্রেক্ষিতে অনেক কিছু থাকে। সো দেখলাম যে একটা নিউজ আমাকে বলছে শাকিব খানকে এখন কেমন লাগে দেখতে। আমি বলছি আগে আমার তেমন ভালো লাগতো না, শিকারে দেখার পর আমি তার ফ্যান হয়ে গেছি। সো একটা ডিরেক্টর চাইলে একটা আর্টিস্টকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে। তো সেটাকে কি বললো, আমাকে একটা ক্যাপশন দিয়ে বলে দিল যে শাকিব খানকে আমার ভালো লাগতো না, এটা লিখে দিল, তখন তাকে আবার এগুলো পাঠাচ্ছে। তো আমি তো আসলে আমি কিন্তু কোনো কথাই তাকে নেগেটিভ এই পর্যন্ত বলি নাই, মানুষের টিআরপি বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য এভাবে ক্যাপশনস দিয়ে যাচ্ছে, তো এটা খুব মানে বিরক্তিকর। সেও বলছে তুমি কেন বললে যে আমি এডুকেটেড না, কিন্তু সে তোমাকে বলছে। আমি কখনো কোথাও শাকিব খানের, সে তো কাউকে নিয়ে বলে না, ইনফ্যাক্ট তার ফ্যামিলি, তার বাচ্চা নিয়ে তো বলে না, এটা না, অবশ্যই বলেছে। এটা তো বলে, পরে বলে। অপু বিশ্বাস বা বুবলিকে নিয়ে তো সে কথা বলে, খুব একটা না বলে, এখন না তার বিয়ের ব্যাপারে বা পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলে না। তার পার্সোনাল যে যেমন এই গসিপিং গুলো হচ্ছে পার্সোনাল নিয়েই কিন্তু হচ্ছে, সেটা নিয়ে সে কখনোই মানে তুমি বলতে চাচ্ছ যে শাকিব খান ইভেন আমিও কিন্তু বলতে চাইনি, ওনার তো অনেক অফকোর্স অনেক চেনা জানা মানুষ আছেন, ফ্রেন্ড আছেন, বাট তুমি তাদের থেকে একটু বেশি ক্লোজ তার সাথে। আমি জানতে চাচ্ছি তুমি যেভাবে বলছো যে তার কথাগুলো যে সেও তোমাকে এসে বলেছে, মানে ওই জায়গাটা আছে। বলেছে না, টেক্সট করেছে যে এগুলো কি হচ্ছে, তুমি এগুলো বলছো। আমি বলছি না, আমি আসলে এগুলো কিছুই বলছি না, এগুলো ক্যাপশন কেটে দিচ্ছে। তুমি যখন এই যে বলছো সেলিব্রিটি মনের মাঝে আছে, বিয়ে করতে চাচ্ছ, আচ্ছা আমার মনের মাঝে থাকতে পারে না? না আমি ওইটাই বলছি যে মানুষ তো জোড়া লাগাই, আমি তো বলছিলাম যে আজকে আমি আড্ডা দিব তোমার সাথে, কোয়েশ্চেন আছে না, আমার তো কত মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিল। এক্স্যাক্টলি, তো মানুষ তো জোড়া লাগাবে। তুমি এই যে শাকিব খানকে নিয়ে এত সুন্দর করে বলছো, আবার বলছো যে মনের মাঝখানে সেলিব্রিটি আছে, আবার এর আগে নিউজও হয়েছে যে শাকিব খান আর তোমার নাকি বিয়ে হচ্ছে, শাকিব খানের ফ্যামিলি থেকে ডাক্তার মেয়ে পছন্দ করেছে এবং সেটা মিষ্টি জান্নাত। আমি বলিনি সেটা, তুমি কখনো রিউমার গুলা কিন্তু ক্লিয়ার করো না। না আমি কিছু বলি না, আমি বলছি যেহেতু আপনারা জানেন, আপনারা বলেছেন, শুনেছি, তাহলে এটাও বের করে নেন আপনারা, আমার মুখ থেকে কেন শুনবেন? আমি শুনতে চাই তোমার মুখ থেকে, বলো তো, যেহেতু সবাই এত কিছু খুঁজে পেয়েছে। তো এই যে তোমাকে নিয়ে একটা জিনিস মিষ্টি সবসময় চলতে থাকে যে তুমি নিউজে থাকতে পছন্দ করো, ভাইরাল হতে পছন্দ করো, এবং তুমি কিন্তু একদমই ক্লিয়ার করো না বিষয়টা যে আদতে ওনার সাথে তোমার কি আছে কি নেই, এবং তুমি খুব রহস্য একটা রাখতে পছন্দ করো। আমি তো রহস্যময়ী নারী, কি মিস্ট্রি রাখি, মিষ্টি রাখে, মিস্টেরিয়াস গার্ল হতে চাও, কিন্তু মিস্ট্রি তো থাকে না, জিনিসগুলো তো ভাইরাল হয়ে যায়। কিন্তু ভাইরাল হয়ে এখন কি করব? আমি তো বলি সাসপেন্স থাকুক। পছন্দ হচ্ছে না খুব সুপারস্টারের সাথে তোমার একটা? না, ওইটার জন্য না, তাহলে কাজেরটা থাকুক, কাজের ব্যাপারটা কাজেই থাকুক। আচ্ছা, সিনেমার গল্পটা শুনি। সিনেমা কি টাইপের সিনেমা এটা হতে যাচ্ছে? সেটাও বলা যাবে না, এটা তো বলাই যাবে না। না, ও গল্প বলা যায় না, বাট সিনেমা টাইপটা অ্যাকশন, রোমান্টিক এভরিথিং মিক্স। ওকে, আমরা শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে মিষ্টি তোমাকে ইনফরমেশন দাও, ভালো কিছু ইনফরমেশন না, আমি চাচ্ছি তোমার কাছ থেকে যে নতুন কিছু বলো, কাজের কথা বলো, মানে এই ব্র্যান্ডেড ড্রেস, ব্র্যান্ডের গহনা। অলওয়েজ তো ব্র্যান্ডেডটা পরাই হয়, এখনো আছে, তো কি করব? আচ্ছা, তাহলে ব্র্যান্ডের গল্পটা শুনতে না তুমি তো, আমি বলছিলাম যে এগুলো বাদ দে, এখন তুমি বলো যে এখন কি পরে আছো, কি তুমি।
যেগুলো না পড়েছি সবই মানুষ তো ব্র্যান্ডেড। তোমাকে যারা তোমাকে পছন্দ, ইউ অফকোর্স তোমার একটা ফ্যান বেজ আছে তাই না? তো যারা তোমাকে পছন্দ করে তারা নিশ্চয়ই জানতে চায় যে তুমি কোন ধরনের জিনিস পড়তে পছন্দ করো। এইটা তো তুমি হলিউড বলিউডেও বলে যে আই এম ওয়্যারিং দিস। তো মিষ্টি জানাত আজকে কি পরে আছে? এটা ভার্সেসি পড়েছি। ভার্সাচি। আচ্ছা, আর এটাও ভার্সেসি, এটাও শ্যানেল। কানেরটা আচ্ছা, গলায় একটা ভার্সাচি LV, একটা চ্যানেল। এটা দুটোই থাকে, আচ্ছা অলওয়েজ ইউজ করা হয়। আচ্ছা, আর কানে? এলভির একটা ইউজ করেছি ছোট। আচ্ছা, হাতে তো ওয়াচ এটা থাকে, এটা তো সেই কমন ওয়াচ, বিখ্যাত। কোনটা? এর আগের দিনও কি এটাই পড়েছিলে তুমি? তোমার কোন একটা বিখ্যাত বোধহয় একটা রোলেক্স ওয়াচ এটাই। না, আমার দুটো আছে রোলেক্স, তার বিখ্যাত। মধ্যে এটা বিখ্যাত। আচ্ছা, এটা কেন জানি এটা এবার আমি বিখ্যাত? দিয়ে আসবো। আমি পরশুদিন চলে যাচ্ছি দেশের বাইরে, কিছুই রাখবো না, ভাবলাম যেগুলো বিখ্যাত রেখে আসবো। মানে কি UK কোথায় রেখে আসবে? ইউকে রেখে আসবো। কেন? পরে দেখা গেল এগুলো সব মানে আমাকে কিডন্যাপ করতে সেগুলোই নিয়ে চলে গেল। মানে ইউকে তে রেখে আসবা কি রোলেক্স যাতে সেফ থাকে এই জন্য? হ্যাঁ, রিয়েলি? ইয়া মানে এত আনসেফ কেন তুমি বাংলাদেশে? আই আমার ডোন্ট মনে গেট ইট। হচ্ছে মানে আমাকে দেখলে মানে আমি ইউকে সেদিন তে কি কারোর কাছে ফেরত দিয়ে আসবে না? তুমি যখন বলছো যে এবার রেখে আসবো মনে হচ্ছে যে দিয়েছে তার কাছে ফেরত দিয়ে আসবে। দিতেও পারি, বিরক্তিকর এখন মানে থাকতে এমন একটা ব্যাপার হয় না যে বলতে 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 বিরক্ত হয়ে যাচ্ছে। আমি আসলে বিরক্ত হয়ে যাচ্ছি, আমি যেন তখন হাত লুকিয়ে তো লুকিয়ে বলো রাখছি। না, পুরো না রোলেক্স তোমার আলমারিতে রাখলে কেউ তো তোমার আলমিরা খুলে দেখবে না, না। যেহেতু সবাই জেনে গেছে, দেখা গেল চুরি করে নিয়ে চলে গেল। দুইটা জিনিস কিন্তু দুইটা, একটা হচ্ছে তোমার খুব পছন্দ তুমি সেভ করতে চাও, আরেকটা হচ্ছে যে দিয়েছে তার উপর বিরক্ত তাকে ফেরত দিতে চাও। আগে তার উপর ক্লিয়ার করো বিরক্ত, কোনটা। সেটা ফেরত দিতে চাই। আমি সে পছন্দ কি করি UK ঠিক তে আছে, থাকে? সেটা তো বলা যাবে না। মানে আমি একটু আগে ওকে তুমি রেখে নিজেই বলছো আসবো। যে ইউকে তে রেখে আসবা, তার মানে সেই ইউকে তে? না, সে না, রেখে দিব, যখন চাবে তখন আবার দিয়ে দিব। ইউকে তে কার কাছে রেখে আসবে? ইউকেতে আছে, কাজিন আছে, ওখানে রেখে দিয়ে আসবো। কাজের কথা এখন একদম জানতে চাই মিষ্টি, হোয়াটস ইওর প্ল্যান, ফিউচার প্ল্যান কি? কি কাজ করতে চাচ্ছ, কি কাজ করছো? সেটা মেডিকেলের হোক, সেটা তোমার বিজনেস হোক, এবং সেটা তোমার সিনেমার জগতে হোক। কম্প্যাক্ট করে শুনবো যে হোয়াটস ইওর নেক্সট 5 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? নেক্সট 5 বছরে আমি বিলিনিয়র হতে চাই। ফার্স্ট কথা, আমার ইচ্ছা। আমার অনেক টাকা দরকার। হ্যাঁ, সেটার জন্য একটা ওয়ে দরকার, কাজ দরকার। না, সেই কাজটা কাজ কি? আমার ক্লিনিক, আমার বিজনেস, আমার ক্লিনিক আর বিজনেস দিয়ে বিলিয়নিয়ার হওয়া 5 বছরে সম্ভব? অফ কোর্স, ওয়াই নট? বিজনেস দিয়ে ছাড়াই মানুষ কিভাবে হবে? তোমার বিজনেসটা যিনি কিসের? আমার ড্রেসেসের বিজনেস আছে। আমি এবার নতুন আমাদের কনস্ট্রাকশনের বিজনেস আছে দেশের বাইরে, দেশে। তারপরে আমাদের রিয়েল এস্টেটের বিজনেস আছে, কারের বিজনেস আছে। সো ওগুলো আরো মানে বেশি। ফ্যামিলি বিজনেস ওগুলো তো হ্যাঁ, তোমার আমি একা না, এগুলা- নিজের হ্যাঁ, ফ্যামিলিকে সব মিলিয়ে বিলিয়নারের Right. জায়গায় দেখতে চাও? মানে আচ্ছা। ওইটাই, মানে আমি নিজেকে দেখতে চাই যে যেহেতু আমি ডিরেক্টর হিসেবে আছি, তো ওই কোম্পানিটা এইভাবেই দাঁড়াক সব মিলে। মানে আমার ইচ্ছা থাকে না, কিছু ইচ্ছা। আর আমার টিচার আমাকে বলে যে যে ইচ্ছাটা তুমি মানুষকে বলবা, সেটা শুনে শুনে যদি মানুষ না হাসে, তাহলে সেটা কোনো ইচ্ছার মধ্যে পড়ে না। তাহলে কি তুমি হাসানোর জন্য বললে যে তুমি না, বিলিয়নার? মনে করো অনেকে ভাবতে পারে ও বিলিনিয়র্স হতে চায়, এটা কোনো কথা? আচ্ছা। তো এমন একটা থিঙ্ক করতে হবে যেটা মানে স্বপ্ন থাকে মানুষের কাছে। So কিন্তু ওরকমই। এটা তো শুধু টাকা পয়সার স্বপ্ন শুনলাম। কাজের জায়গাটা কি? কাজের জায়গা, অভিনয়ের জায়গাটা কোথায় দেখতে অভিনয়ের চাও জায়গাটা, নিজেকে? অভিনয়ের জায়গাটা নিজেকে অনেক ভালো পজিশনে দেখতে চাই। মানে 1 থেকে 2-3 গুণলে যেন আমার নাম আসে এরকম। বাট তারপরে আমি কাজ এত বেশি করতে চাই না, কারণ আমার শুটিং করতে সামটাইমস মাঝে মাঝে কষ্ট লাগে। মেকআপ নিয়ে বসে থাকতে, আর্টিফিশিয়াল লুক দিতে, কথা বলতে কেমন কেমন লাগে। কিন্তু তুমি লেন্স পড়ছো, তার মানে তো আর্টিফিশিয়ালও পছন্দ করো। এখন আমি তো অন স্ক্রিনে আছি, সো আমাকে তো এগুলা পড়তে হবে, নাহলে তো ভালো লাগবে না। এটাই ভালো লাগে না আমার। আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। মানে তুমি বলছো তুমি সিম্পল থাকতে পছন্দ করো, এই জন্য আমি শুটিং কম করতে চাই, বাট আমি কিন্তু স্ক্রিনে থাকতে চাও। বছরে 1-2 সিনেমা করতে চাই, কিন্তু সেটা ভালো শুটিং কাজ কম করে করতে চাই। স্ক্রিনে থাকতে চাও, ব্যাপারটা কি এরকম? শুটিং কম মানে হচ্ছে সিনেমা করবে 1টা বা 2টো ভালো আর সিনেমা। বাকি টাইম তুমি এরকম ফেসবুক, অনলাইন না, এসব বাকি দিয়ে? টাইম আমি আমার ক্লিনিকে দিতে চাই, আমার স্টাডি নিয়ে তুমি তো বিজি ওই যে আমি। যেটা বলছো স্ক্রিনে থাকতে চাও, সেই জন্য বলছি যদি বছরে একটা সিনেমা করো তাহলে একটা সিনেমা দিয়ে আসলে কতটুকু? 1টা থেকে 2টা। খুব ভালো লাগলো। আমরা শেষ করব, শেষ করার আগে তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে ঠিক আছে, যেটা করছে ট্রোল করছে করতে পারে, বাট ম্যাক্সিমাম দেখা যায় কেটে 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 বিভিন্ন নিউজ আসছে, এগুলো সব কিছু বিশ্বাস করার প্রয়োজন নাই। কারণ টোটাল ভিডিওর ক্লিপস আমি যেখানেই ইন্টারভিউ দেই না কেন সেখানে আমি রেকর্ড করে রেখে দিই যে এটাই। আর কারণ আমি কোনো নেগেটিভ কথা আমি এখনো পর্যন্ত বলিনি, সব কিছু এই পর্যন্ত কেটে কেটে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করি তুমি কাজ করে অনেক দূর আগাও এবং খুব শিগগিরই বিলিয়নার হতে পারো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের টিভি পডকাস্ট জুম বক্সে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে।
ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।